কাজটা ঠিক করছিস না। ফয়সাল বলিষ্ঠ পেটে চিমটি কেটে বলে। বেশি ভাব নিলে প্যান্ট খুলে ওইখানে হলুদ লাগাই দেব। চুপ থাক শালা। অরুণ চুপ করে যায়। হারামিদের ভরসা নেই, গার্ডেন ভর্তি মানুষ তো আক্কা করবে না। সকলে এখন এখানেই উপস্থিত। বুড়ো বুড়ো ছেলেদের বাচ্চামো কাণ্ড দেখছে। ভোর তো হেসে কুটি কুটি। বাবাকে ইয়োলো ভূত লাগছে। জীবন হাসতে হাসতে বলে, গায়ে হলুদ অথচ হলুদ ছবি নয়, তা কখনো হয়? নে, হলুদে গোসল করিয়ে দিলাম। আচ্ছা, এবার কনের বাড়ি হলুদ পত্তা নিয়ে। এদিকের হলুদ সম্পূর্ণ। আদুরি ক্যামেরা থেকে মুখ সরিয়ে বলে, থ্যাঙ্কস ভাইগঞ্জ। মুস্তাকিম ভ্রু নাচিয়ে দুষ্টুমি সুরে বলে, অরুণের হলুদ বলে কি ও একা হলুদ মাখবে নাকি? সবার হক আছে। রাসেল খালি বালতি নিচে ফেলে ভোরের দিকে যেতে যেতে বলে, ওর কলিজাকে আগে লাগানো যাক, তার কিউট মাম্মি আসবে বলে কথা। ভোর দৌড় লাগায় হাসতে হাসতে। রাসেলও বড় বড় পায়ে তার পিছু ছুটছে। অরুণ রাসেলের পিছনে যেতে যেতে সাবধান গীত গায়। এই সমন্দির বাচ্চা হারামখোর, আমার ছেলের গায়ে হলুদ লাগালে। শুভ জিভে কামড় দিয়ে বলে, ছি ছি অরু, ভাষা সংযত কর, এগুলো মুখে আনাও পাপ। হ্যাঁ, তোরা এটা সাধুর আওলাদ। রাসেল ভাইপার দেখ, শুধু গালায় শুয়ে দিবে। ওর এমনিতে 12 মাস ঠান্ডা। মুস্তাকিম দৌড়ে ভোরকে ধরে এক হাতে উঁচুতে তুলে গালে মুখে পুরো শরীরে হলুদ মাখিয়ে বলে, হলুদ লাগালে এগুলো করবে? তখন তোর বিয়ের পিড়িতে ওর জন্য লাল টুকটুকে বউ খুঁজে বিয়ে পড়িয়ে আনবো। ভোর তো হলুদে মাখামাখি। হাসতে হাসতে দম বন্ধ হবার জোগাড়। অরুণ এগিয়ে এসে মুস্তাকিমের হাত থেকে ভোরকে ছাড়িয়ে নিয়ে তার ব্যাকসাইডে লাথি মেরে বলে, শালা সমন্দির দল, তোদের সব কটাকে ম্যানুয়ালের বিশুদ্ধ পানিতে চোবাবো, ওয়েট কর। ওদের বন্ধুদের খুনসুটি বাড়ির সকল মেহমান হাসি মুখে এনজয় করতে ব্যস্ত। মুস্তাকিম লাথি খেয়ে থেমে যায়নি। আদুরি, আরিয়ান, আনিকা, আসমা বেগম, আভারি, মিনু সহ সবাইকেই হলুদে গোসল করিয়েছে। হই হুল্লোর পরিবেশ জমে ক্ষীর। বাড়ির ছাদে ফুল ভলিউমে হিন্দি গান বাজছে। ছোট থেকে বড় সব মেয়েরা হলুদ শাড়ি গায়ে জড়িয়ে কাঁচা ফুলে সজ্জিত হয়ে সম্পূর্ণ তৈরি। কেউ ছবি তুলছে তো কেউ আড্ডা দিচ্ছে, কেউ পাতার শ্বশুর বাড়ির প্রশংসায় পঞ্চমুখ। ডেকোরেশনের লোক থেকে শুরু করে গায়ে হলুদে সকলের শাড়ি, ফুল, মালাও বাড়ি থেকে এসেছে। আরও বিভিন্ন তত্ত্ব ডালা এসেছে, সেগুলোতে পাতার গায়ে হলুদের সাজসজ্জার জিনিসপত্র, সাথে বিয়ের বেনারসি গয়না, লাগেজ ভর্তি আরও বিভিন্ন সরঞ্জাম ইত্যাদি ইত্যাদি। সবাই এসব তত্ত্ব দেখে বাখারা। পাতার ভাগ্য প্রসন্নের কথা সকলের মুখে মুখে। সাথে পাতা ও পাতা শ্বশুরবাড়ির গুণগান। পাতার পা যেন মাটিতে ফেলতে দিচ্ছে না। পাতা অরুণের এসব কাজে যতটা না অবাক হয়েছে তার থেকে দ্বিগুণ অবাক সকলের হঠাৎ পরিবর্তনে। আগত আত্মীয় মেহমান কয়েকদিন আগেও তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতো, তার থেকে দূরে দূরে থাকতো। তারাই যেন আম্মু ছাড়া কথা বলছে না। এই মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তো এই আদর করে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। লাবণী, আক্তার, লুবমান ও লতা তো হা করে সকলের কর্মকাণ্ড দেখছে। পাতার বুঝতে অসুবিধা হয় না সকলের তাৎক্ষণিক পরিবর্তন। টাকা, সম্পদ, ক্ষমতা খুবই আজব জিনিস, মানুষকে নিজের পেছনে ঘোরানোর মুখ্য বাহক। পাতা এখন চুপচাপ নিজের ঘরে বসে। পার্লার থেকে লোক পাঠিয়েছে না কুচু ম্যানার্স লোকটা। পাতার হাসি পায় জীবনে পার্লারের ভিতরে চোপাখানি না দেখা মেয়েটাকে সাজাতে পুরো পার্লারের লোক এখানে উপস্থিত। কী সব ঘষা মাজা করছে। পাতার বেশ লাগছে। সুন্দর একটা হলুদ জামদানি শাড়ি পরে আছে। শাড়িটা দেখতে বেশ, সাথে দামিও। পাতার শাড়ির প্রতি আলাদা দুর্বলতা কাজ করে। সে একজন বাঙালি হিসেবে শাড়ি পরতে খুব ভালোবাসে। তার তো ইচ্ছে করছে কিশোরী কন্যার মতো আঁচল উড়িয়ে নাচের ছবি তুলতে। লতা দরজার বাইরে দাঁড়িয়ে পাতার দিকে তাকিয়ে আছে। ভারী মেকআপে পুরো চেহারার আদল বদলে দিয়েছে। পাতা লতাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, ওভাবে কি দেখছো? লতা মাথা নাড়িয়ে বলে, কিচ্ছু না। ভোর, জামাই বাড়ি থেকে লোকজন এসেছে, জলদি কর। পার্লার থেকে আগত মেয়েটি মিষ্টি হেসে বলে, হয়ে গেছে ম্যাম, নিয়ে যেতে পারেন। পাতা দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখে। পাতা অবাক হয়, এ তো পুরো চেহারাই পাল্টে দিয়েছে। সে লতাকে উদ্দেশ্য করে বলে, কে 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 এলো? ভোর এসেছে কি? দেখলাম না তো, খালা শাশুড়ি এসেছে। তোর খালা তোর সাথে কথা বলতে চায়। বলার সাথে সাথে একটা মধ্যবয়স্ক নারীর আগমন ঘটে ঘরে। ঘিয়ে রঙের শাড়ি পরে, চেহারা ও সাজসজ্জায় আভিজাত্যের ছাপ। পাতা সালাম দেয় তড়িঘড়ি করে। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? সাবিনা হেসে পাতার সম্মুখে দাঁড়ায়, থুতনিতে হাত রেখে মাশাল্লাহ ওড়ায়। পাতার আপাদমস্তক পর্যবেক্ষণ করে বলে, মিষ্টি লাগছে। শোনো, আমি এখন প্রিন্সিপাল নই, তোমার খালামণি বলে ডাকবে। অরুণের আপন খালামণি আমি, বুঝলে? পাতা অবাক হয়। শুনেছে প্রিন্সিপাল ম্যামের চেনা জানা লোক অরুণ সরকার, কিন্তু ডিরেক্ট খালা। সেদিন অফিস রুমে তো ম্যাম বলেই ডাকলো। পাতা ভাবনা বাদ দিয়ে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। লতা চেয়ার টেনে বসতে বলে তাকে। সাবিনা অসম্মতি জানিয়ে বলে, বসবো না, পাতার সাথে কিছু কথা আছে আমার। তোমরা একটু বাহিরে যাও দয়া করে।
আর দরজাটা লাগাতে ভুলবে না। লতা সম্মতি জানিয়ে চলে যায়। পার্লারের মেয়েরা নিজেদের সরঞ্জাম সহ বিদায় হয়। সাবরিনা পাতার ঘরে বিছানায় বসে পাতা ঢোক গিলে কি বলবেন উনি? বকাঝকা করবেন? সাবরিনা হেসে বলে, ভয় পাচ্ছ কেন? আমি বাঘ ভাল্লুক নই, এইদিকে এসো। পাতা এগিয়ে যায়। সাবরিনা পার্স থেকে একটা কিছু টাকা বের করে পাতার হাতে ধরিয়ে বলল, কোনো বাহানা নয়, ভাগ্নে বউয়ের মুখ খালি হাতে কিভাবে দেখি? মানা করলে বকবো কিন্তু। পাতা আর না করার সুযোগ পায় না। টাকাগুলো হাতের মুঠোয় নেয়। অনেকগুলো টাকা, শুধু কচকচে 1000 টাকার নোট। সাবরিনা পাতার হাত মুঠোয় ভরে বলে, কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শোনো। পাতার কপাল কুঞ্চিত হয়। কি বলবেন উনি? সাবরিনা বেগম মলিন হেসে বলে, তুমি জানোই হয়তো যে অরুণের মা বেঁচে নেই। ভোরের থেকে আরেকটু টান ছিল, তখন মারা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে। আমার বোন অরুণের আসল মা নাম ভাবনা। অরুণ মা পাগল ছেলে ছিল, বাবার সাথে ছোট থেকেই বনে না। মা মারা যাবার পর ভেঙে পড়ে। ওর বাবা অনেক সরকার ওর কথা ভেবে ওর থেকে অনুমতি নিয়েই আরেকটা বিয়ে করে তোমার বর্তমান শাশুড়ি আসমা বেগমকে। আসমা বেগম ভালো মেয়ে ছিল, অরুণকে ভালোবাসতো সাধ্য মতে। আমরা সেটাই জানতাম। একদিন বিকেলে সরকার বাড়ি গিয়েছিলাম, অরুণ ছিল না, বাবার সাথে কোথায় গিয়েছিল। আমি অরুণের ঘরে যাই, টুকটাক জিনিস দেখতে দেখতে একটা ডায়েরি নজরে আসে। কৌতূহল বশত খুলে দেখি, কিছু লেখা ছিল না, তবে লাস্ট পাতায় ভাঙা ভাঙা অক্ষরে লেখা ছিল, ছোট মা ভালো, আমাকে ভালোবাসে, তবে আব্বুর সামনে বেশি ভালোবাসে, আদর করে, আব্বু না থাকলে কম ভালোবাসে। কথাগুলো পড়ে আমি স্থির থাকতে পারি নাই। ডায়েরিটা রেখে আসমার কাছে গিয়ে অনেক কথা শোনাই। আসমা অবশ্য কিছু বলে না, আমি তার চরিত্র নিয়েও কথা শোনাই। আমি রেগে চিল্লিয়ে যাই, অনেক সরকারকে কল করে অনেক কথা বলি। ছেলেকে যেহেতু পালতে পারবে না, আমাদের কাছে দিয়ে দিন আপনি, আর আপনি নতুন বউ নিয়ে চুটিয়ে সংসার করুন। আমার বোনের ছেলেকে আমরা মানুষ করতে পারবো। কিন্তু সেটা হয় না। আসমা অনেক সরকারকে সব জানায়। অনেক সরকার পরের দিন সকালে অরুণকে জিজ্ঞেস করে, তোমার ছোট মা তোমাকে ভালোবাসে না? অরুণ হাসি মুখে জবাব দেয়, বাসে তো বাবা। অনেক শক্ত গলায় অরুণকে বলে, তাহলে সাবিনের কাছে কি বলেছো? আসমা তোমাকে ভালোবাসে না, বকে, কখনো কখনো মারেও। বাইরের মানুষ এসে আসমাকে কটূক্তি করে অপমান করে চলে যায়, কথা বলছো না কেন? ছোট্ট অরুণ কেঁপে ওঠে। সে তো বলেনি এসব। বাবা কি সব বলছে? কথা বলছো না কেন? স্পিক আউট। চিল্লিয়ে বলে অনেক সরকার। অরুণ ভয়ে দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগায়। বাবা চলে গেলে টেলিফোন দিয়ে খালামণিকে কল করে জানায় ছোট মাকে কি বলেছে। সাবরিনা অরুণকে ডায়েরির কথা বলে, তুমি আমাকে আগে কেন বলনি অরুণ? তুমি কোন সাহসে আমার ডায়েরিতে হাত দিয়েছো? আমি কোথায় কি লিখেছি যে ছোট মা আমাকে মারে বকে? হ্যাঁ, কথা বলো। সবাই আমাকে মিথ্যাবাদী ভাবছে। তুমি আর আমায় কথা বলবে না। তুমি আমার খালামণি নাও। বলেই কল কেটে দেয়। পুনরায় ফোন আসলেও ধরে না। চুপি চুপি কিচেন থেকে দেয়াশলাই এনে ডায়েরিটা পুড়িয়ে ফেলে। আসমা বেগমের গলা জড়িয়ে ক্ষমা চায়। রাতে বাবা ফিরলে তার কাছেও ক্ষমা চায়। অনেক সরকার ধমকে বলে, তার মানে তুমি সব স্বীকার করছো? কি হয়েছে মিথ্যা কথা বলে? তোমার জন্য আসমা কতটা অপমানিত হয়েছে? অরুণ মাথা নিচু করে বলে, সরি বাবা, আর হবে না। অনেক সরকার থামে না। সরি বললে তো হবে না। আজ থেকে নানা বাড়ির সকলের সাথে যোগাযোগ বন্ধ তোমার। খবরদার, তাদের সাথে কথা বললে হাড্ডি একটা আস্ত রাখবো না। ছোট্ট অরুণ গম্ভীর গলায় বলেছিল, খালামণির সাথে কথা বলবো না, তবে মামু নানুর সাথে কথা বলবো আমি। তোমার সব কথা শুনবো না। অনেক রেগে থাপ্পড় লাগায়। আসমা বেগম আটকায় তাকে। অরুণ প্রথমবারের মতো বাবার উপর চেঁচিয়ে উঠে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, একদম মারবো না। তুমি সবসময় বকো মারো, থাকবো না তোমার কাছে। বলেই ঘরে চলে যায়। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। ঘুম অচেতন অরুণ জানে না তার বাবা তাকে কোলে নিয়ে সারাটা রাত চোখের জল ফেলেছে। আসমা বেগম কাঁদতে কাঁদতে তার কাছে সাবরিনার সব কথা জানায়। আবার সাবরিনাও কল করে কত কথা শোনালো। সব মিলিয়ে রেগেছিল। অরুণ দোষ স্বীকার করায় ক্ষেপে যায়, রাগ সামলাতে পারে না। সকাল হলে বাবা অফিসে চলে গেলে অরুণ ব্যাগপত্র গুছিয়ে ড্রাইভারের সাথে চলে যায় মামার বাড়ি। অনেক সরকার আনতে গিয়েছিল বেশ কয়েকবার। জেদি বাপের জেদি ছেলে আসেনি। নানু ও মামুর ভালোবাসায় সে বাড়িতে থাকতে চাইলেও মামি ও মামাতো ভাই বোনের কটাক্ষে 1 মাস পর ব্যাগপত্র নিয়ে একাই চলে আসে বাড়ি। আসমা বেগম তাকে জড়িয়ে অনেক কাঁদে, আদর করে। অনেকও আর কিছু প্রশ্ন করে না, বুকে জড়িয়ে নেয় ছেলেকে।
জেদি ছেলে ফিরে এসেছে এই অনেক, তবে এরপর থেকে যেন অন্য অরুণ সরকার জন্ম নেয়। উশৃঙ্খল মারকুটে ভবঘুরে, কারো কথাই শুনতো না। সাবরিনার সাথে আর কথা বলতো না। অনেক ভালো স্কুলে ভর্তি করিয়ে দিলে সেখানে যায় না। পাড়ার কিছু বন্ধু বান্ধবের সাথে ঘুরতো ফিরতো, তাদের স্কুলে ভর্তি হবে জানায়। অনেক ভর্তি করিয়ে দেয়। উচ্চ মাধ্যমিক পাশ করার পর কিভাবে যেন ঢাবিতে চান্স পায়। শুধু ও না, ওর সকল বন্ধুরা এখন কিভাবে আল্লাহ তালাই জানে। সেখানে অনেক পরিবর্তন হয়েছে অরুণ সরকার। সাবিনা বর্ষার কথা বলে না পাতাকে। পাতার মাথায় হাত বুলিয়ে বলে, ছেলেটা এখনো ভালোভাবে কথা বলে না, ম্যাম বলে ডাকে আমাকে। আমি আমার ভুল বুঝতে পারি। আসমা অনেক সরকারকে থেকে ক্ষমা চায়। ওর ক্ষমা করে দিলেও অরুণ এখনো সেটা মনে পুষে রেখেছে। ও এমনই, কারোর কথায় বা আচরণে কষ্ট পেলেও বুঝতে দেবে না। আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেবে। ছেলেটা অনেক সহ্য করেছে, নিজেকে খোলসের আবৃত্ত করে নিয়েছে। বর্ষার সাথে ডিভোর্স হবার পর আমি ভেবেছিলাম ছেলেটা শেষ, কিন্তু না, শক্ত ছিল। ছেলেকে বুকে জড়িয়ে হাসি খুশি জীবন যুদ্ধে জয়ী হয়ে নিজেকে সামলিয়ে নিয়েছে। তোমাকে এসব বলছি কেন আমি নিজেও জানি না। শোনো, তোমার সাথে অরুণ সরকারের জীবনটা জড়িয়ে গেছে। অরুণ খুব শক্ত ধাঁচের। ওর ছেলে ওর প্রাণভোমরা। তোমাদের বিয়ে কেমন পরিস্থিতিতে হয়েছে আমি জানি না, তবে এটা বলবো অরুণ সরকারের হৃদয়ে দোরগোড়ায় যেতে হলে ভোর নামক চাবিকাঠির প্রয়োজন। তুমি ভোরকে ভালোবাসবে, আদরে রাখবে, দেখবে অরুণ সরকার তোমায় মাথায় রাখবে। কথাটা স্বার্থপরের মতো শোনালেও সত্যি। স্বার্থ ছাড়া দুনিয়া চলে না। তুমি ওকে আর ওর কলিজাটাকে আগলে রেখো, কেমন? পাতা সব কথা মনোযোগ দিয়ে শুনে। অরুণ সরকারকে সেভাবে না চিনলেও এখন ম্যামের কথাগুলো শুনে তার সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছে। সে তাকে আস্থার সুরে বলে, আমি মাথায় থাকতে চাই না ম্যাম। আমি এই হৃদ কুঠিরেই নিজের বাসস্থান তৈরি করতে চাই। আর অরুণ সরকার গোটা লোকটাই যেহেতু আমার, তার সাথে জুড়ে সকল কিছুই আমার। তার সুখ দুঃখ রাগ জেদ এমনকি ভোর নামক কলিজার সব। আপনি শুধু দোয়া করবেন। তিমির রাত্রি, চারিপাশ ঘন ঘটা তিমিরে ছেয়ে আছে। রাতের ঝিঝি পোকার ডাকে নিস্তব্ধতা বিরাজমান। মাঝে মাঝে দূর থেকে কুকুরের ডাকের ক্ষীণ আওয়াজ ভেসে আসছে। সরকার বাড়ির সকলে ঘুমে বিভোর। আরিয়ান কিচেনে এসেছে, জগে পানি ছিল না। এদিকে তার মনটা পানির তৃষ্ণায় কাতর। সে ফ্রিজ খুলে ঠান্ডা পানি ঢকঢক করে গিলে ফ্রিজ বন্ধ করে নিজের ঘরের দিকে পা বাড়ায়। হঠাৎ কিছু খচখচ আওয়াজে কান তীক্ষ্ণ হয়। একজন আইনজীবী হওয়ার দরুন ছোট্ট কোনো ঘটনা ঘিরেই তার সন্দেহ মানসিকতার প্রলুব্ধ ঘটে। সে কান খাড়া করে, ওই তো আবার আসছে। সে সিঁড়ির একপাশে আড়ালে লুকিয়ে যায়। একটু পর দেখা মিলে ভাইয়ের বন্ধু জীবনের। দাঁত বের করে হাসতে হাসতে উপরে উঠছে, তাকে খেয়াল করেনি। এত রাতে উপরে কোথায় যাচ্ছে? গেস্ট রুম তো নিচতলায়। ভাইয়ের ঘরে হতে পারে, বাট ওভাবে হাসছে কেন, তাও একা একা? সে সন্দেহ মন নিয়ে সতর্কতার সাথে পিছু পিছু যায়। জীবন ঢুলু ঢুলু পায়ে হাঁটতে হাঁটতে অরুণের ঘরের পাশে স্টাডি রুমে যায়। সেখানে পর্দার আড়ালে আরেকটা দরজা খুলে ভেতরে ঢুকে, কিন্তু উভয় দরজায় বন্ধ করার কথা বেমালুম ভুলে যায়। আরিয়ান সেই ভুলে সুযোগ নিয়ে ভেতরে প্রবেশ করে। হাসাহাসি ও ফিসফিসানির আওয়াজ আসছে। একা নয়, সবকটাই আছে মনে হয়। আজ হাতে নাতে ধরবে। সে দরজা আস্তে ঠেলে উকি দেয়। তার ভাবনার এই ঠিক সবাই আছে। এই সিক্রেট রুমে শুধু ফ্লোরে পাতানো বিছানা। চারকোনা ঘরের একপাশে দেয়াল নেই, শুধু গ্লাস। সেই গ্লাসের বাইরে পরিবেশ দৃশ্যমান। গ্লাস ঢাকার জন্য পর্দা আছে। সবাই পাতানো বিছানায় এলোমেলো হয়ে বসে শুয়ে। একজনের ঠ্যাং আরেকজনের উপর। তার গুণধর ভাইও আছে। সে গম্ভীর মুখে সোজা হয়ে বসে সবার কথা গিলছে। হাতে তাদের পুরনো সঙ্গী। ল্যাপটপে দ্য নান মুভি চলছে। সেটা দেখেও সবাই হে হে করে হাসছে। কারো পরনেই জামা কাপড় নেই, শুধু শর্টস। আরিয়ান ধারাম করে দরজা খুলে। সে শব্দে সকলে বিয়ারের বোতল চটজলদি বালিশের নিচে লুকিয়ে দরজার দিকে তাকায়। আরিয়ান বুকে হাত গুজে দাঁড়িয়ে বলে, ভালোই চলছে তোমাদের ব্যাচেলর পার্টি। আমাকে ইনভাইট করনি। বুড়োকালে বাচ্চা বউ থাকতো ব্যাচেলর পার্টির আয়োজন। মুস্তাকিম দাঁত বের করে হে হে করে হেসে বলে, বুড়ো কে রে? বুড়ো হবে তো শ্বশুর। আমরা সদ্য যৌবনে পা দেওয়া টকবকে যুবক। সন্দেহ থাকলে প্রমাণ দিতে প্রস্তুত। চল ঘরে। আরিয়ানের কান ঝাঝা করে। না জানি কয় বোতল গিলেছে। তোমাদের ঘরওয়ালি আসুক, তাদের জন্যই তাদের শ্যামের গুণগান। আর ভাই তুমি না করছিলাম না? অরুণ উঠে দাঁড়ায়। লম্বা চওড়া বলিষ্ঠ অরুণের পরনে হাঁটু অবধি শর্টস। লোমশ ফর্সা পা ও বুক হা করে খোলা। সে গম্ভীর গলায় বলে, আমি এসবে ছিলাম না। ওরা সব অ্যারেঞ্জ করে একটু আগে আমাকে ডেকে বলে এই কাণ্ড।
আমি মানা করি শোনে না, জোর করে আমায় এক বোতল গিলিয়েছে। ওর সব বন্ধুরা কি সুন্দর বানিয়ে মিথ্যা বলছে, অথচ এসবের গুরু ঠাকুর অরুণ সরকার খোদ। সেই তাদের বলেছে অ্যারেঞ্জ করবে। তারা তো খুশিতে বাকবাকুম করে তার পিছনে পড়েছিল। মিষ্টি মধুর অপেক্ষায় পাতা প্রহর গুনছে। সেই মহেন্দ্রক্ষণ আসতে যে বেশি সময় নেই। খুব শীঘ্রই পাতা দায়িত্বের বেড়াজাল থেকে বেরিয়ে নিজ আসল গন্তব্যে পৌঁছে যাবে। শুরু হবে পাতার জীবনের নতুন অধ্যায়, যে অধ্যায় পাতার জীবনের চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ। পেরিয়ে যাওয়া 25টা বসন্ত তার ও বাড়ি এ বাড়ি বেড়াতে। দায়িত্ব, পালক সন্তান, অনাকাঙ্ক্ষিত সন্তান, বোঝা ইত্যাদি কটূক্তি আত্মীয় স্বজন ও লোকমুখে শুনতে শুনতে। তোমাদের সেই পালক মেয়েটা না, নিজের সন্তান তো হয়েছেই, অন্যের বোঝা কেন টেনে বেড়াবে? বেচতে মোটা অঙ্কের টাকা লাগবে না। আল্লাহর রহমতে এক পোলা এক মাইয়া হয়েছে। অভাবে সংসারে পাতারে কেমনে টানি? তোমার বোনের কাছে দিয়ে আসো, তাকে চাইনি, কিন্তু জন্ম যখন দিয়েছি দায়িত্ব পালন করতেই হবে। বিয়ে দিয়ে দায়িত্ব কাঁধ থেকে নামিয়ে শান্তির শ্বাস ছাড়বো। ও তো আমার মেয়ে, দূরে ছিল বলে লতা লুকমানের মতো টানটা হয়তো বা আসে না, তবে ভালো ওকেও কম বাসি না। এরকম আরো অনেক কথা পাতার মস্তিষ্কে গেঁথে আছে, যেগুলো ভুলে যাওয়ার সময় হয়তো বা এসেছে। অবশেষে পাতার নিজস্ব কোনো ঠিকানা হবে, নিজস্বই তো। বিয়ের পর স্বামীর ঘর বাড়ি তো মেয়েদের আসল ঠিকানা, তার নিজ আবাসস্থল, যেখানে স্বামী সন্তান নিয়ে তার সংসার। বাবা মায়ের বাড়িতে সে আসবে শুধু 2-1 দিনের মেহমান হয়ে। পাতা দৃঢ় সংকল্পে আবদ্ধ হয়, নিজের সর্বোচ্চ চেষ্টা করবে নতুন জীবন নতুন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার। স্বামী নামক মানুষটা, স্বামীর কলিজা নামক ছেলে ভোর, তার ভাবি সংসারটাকে আগলে রাখার। আপু, মেকআপটা আর একটু গাঢ় হলে ভালো লাগতো। পার্লারের মেয়েটার কথায় পাতার ধ্যান ভঙ্গ হয়। সে বোন লতার দিকে চায়। অরুণ সরকার আজকেও পার্লারের মেয়েদেরকে পাঠিয়েছে, কিন্তু লতা পার্লারের মেয়েদের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। তার আলাভোলা সুন্দর বোনকে মেকআপ করে কি মেকআপ সুন্দরী বানিয়ে দিয়েছিল হলুদ সন্ধ্যায়। দেখতে সুন্দর লাগলেও কেমন অচেনা অচেনা লাগছিল লতার কাছে। তাই সে আজকে পার্লারের মেয়েদেরকে পাতার কাছে ঘেঁষতে দেয়নি, নিজেই সাজাচ্ছে। সে পাতাকে আইলাইনার পরাতে পরাতে জবাব দেয়, এমনিতেই সুন্দর লাগছে, ভারী মেকআপ করে কি লাভ? নিজস্ব সৌন্দর্য লুকিয়ে রাখার। আমার বোন এমনিতেই সুন্দর, মেকআপ করে সৌন্দর্য বর্ধনের প্রয়োজন নেই বলে নিজেই সাজিয়ে দেয়। বরযাত্রী আসতে যে বেশি সময় নেই। শোন পাতা, তুই যে পথে যাচ্ছিস সেটা সোজা নয়, হাজারো কাঁটায় ভরপুর, অথচ সেটাকেই তুই ফুলে সজ্জিত বাগান ভেবে স্বপ্ন বুনেছিস। জানি এখনো বললে মনটা খারাপ হবে তোর, তবুও বলছি, অরুণ ভাইয়া বর্ষা মেয়েটাকে অনেক ভালোবাসতো। ভালোবাসা অনেক ভয়ঙ্কর পাগলি, এত সহজে ভোলা যায় না। সেটা বাদ দে, তুই শুধু নিজের উপর ভরসা রাখবি, নিজেকে স্ট্রং বানাবি। সংসার জীবনে অনেকটাই স্ট্রাগল, স্যাক্রিফাইস, মানিয়ে নেওয়া, মেনে নেওয়া। তার মানে এই না যে নিজস্ব সত্তাকে হারিয়ে ফেলবি। তোর শাশুড়ি কিন্তু অরুণের সৎ মা, কিন্তু তাকে কখনো হেলাফেরা করবি না। সে যেমনই হোক না কেন তোর মুরব্বী মানুষ, তাকে সমীহ করে চলবি। তোর একটা ননদও আছে, তার সাথে মিশবি, তবে লিমিটের মধ্যে। অতিরিক্ত কোনো কিছু, সবকিছুই ভয়ঙ্কর। আর তোর দেবর, তার স্ত্রী, বাচ্চা, তাদের সাথেও মানিয়ে চলবি। সংসারে একসাথে থাকলে টুকটাক মনোমালিন্য ঝগড়াঝাটি হবেই। সব কথা ভাইয়াকে বলবি না, নিজে সমাধান করার চেষ্টা করবি। ভোর তোর নিজের সন্তান না, তবুও তোকে মায়ের মতোই ভালোবাসবি। তুই তো বলেছিলি মা তো মাই হয়, সৎ আর আপন নয়। এই সম্পর্ক নিয়ে কেউ কটাক্ষ, কটু কথা বললে মাথা ঘামাবি না। সব কথা কানে না নিতে নেই। মনে রাখবি, কিছু কথার জবাব সময় দিয়ে দেয়। 3টি বাক্য মনে রাখবি, উইক people's revenge, strong people's forgive, intelligent people's ignore. পাতা গম্ভীর বিজ্ঞ ব্যক্তিদের মতো মাথা নাড়ে। লতা বোনের গালে মুখে চুমু খায়, বোনকে জড়িয়ে ধরে থাকে বেশ সময়। পাতা তাকে জড়িয়ে বলে, আপু খিদে পেয়েছে আমার। লতা পাতাকে ছেড়ে দিয়ে আঙ্গুল তুলে শাসিয়ে বলে, এখন খাওয়ার কথা মুখেও আনবি না, সব সাজ নষ্ট করা ধান্দা। হ্যাঁ, তোর আদরের জামাই আগে আসুক, সব নিয়ম নীতিমালা মেনে বিয়ে হোক, তারপর একসাথে খাবো। আশ্চর্য, মেয়েরা বিয়ের দিন নার্ভাসের কারণে পানিটা পর্যন্ত খেতে পারে না, অথচ এই মেয়েটা সন্ধ্যা থেকে এখন অবধি 4 বার খেয়েও বলে কিনা খিদে পেয়েছে। পাতা গোমরা মুখে কাল ফুলিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।